এবারে আমরা যে ভাগগুলো দেখব সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উপাদানের ভিত্তিতে, আর একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে। উপাদানের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে হোমোস্ফিয়ার এবং অন্যটাকে বলা হচ্ছে হেটেরোস্ফিয়ার। মোটামুটি শূন্য থেকে 88 কিলোমিটার পর্যন্ত যে স্তর সেটাকে বলা হচ্ছে হোমোস্ফিয়ার, এবং তার পরবর্তী যে স্তরটা রয়েছে সেই স্তরটাকে বলা হচ্ছে হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার বায়ুমণ্ডলের একদম নিচের স্তর, বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা এবং অজৈব পদার্থ দিয়ে এই স্তরটা কিন্তু গঠিত হয়েছে। এই স্তরটায় উপাদানগত পার্থক্য খুব একটা থাকে না, কিন্তু এর পরবর্তী যে স্তরটা রয়েছে সেই স্তরটা বায়ুমণ্ডলের স্তর, এই স্তরটার উষ্ণতা মোটামুটি একই রকম থাকে, কিন্তু এর পরবর্তী যে স্তর তার উপাদান এবং উষ্ণতা দুটোই কিন্তু আলাদা। অর্থাৎ পরবর্তী বলতে 88 থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ বায়ুমণ্ডলের বাকি অংশ, পরবর্তী অংশ, এই স্তরটাকে কিন্তু বলা হচ্ছে হেটেরোস্ফিয়ার। এই হেটেরোস্ফিয়ারের মধ্যে যেটা সবথেকে উচ্চতম স্তর সেইটাকে বলা হচ্ছে পারমাণবিক হাইড্রোজেন স্তর। তাহলে উপাদানের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করছি, হোমোস্ফিয়ার যার বিস্তার 0 থেকে 88 কিলোমিটার এবং হেটেরোস্ফিয়ার 88 থেকে 10,000 কিলোমিটার মোটামুটি ধরা হয়েছে, অর্থাৎ পরবর্তী অংশটা। হোমোস্ফিয়ারে উপাদান এবং তাপমাত্রা মোটামুটি একই থাকে এবং বায়ুমণ্ডলের স্তরের সব থেকে ভারী অংশ এইটাই নিচের, এবং পরবর্তী যে হেটেরোস্ফিয়ার সেইটা কিন্তু স্তরগুলো একই রকম থাকে না এবং এর উষ্ণতাও কিন্তু যথেষ্টই, এবং এর উপাদানগত তারতম্যও কিন্তু দেখা যায়। আমরা পরবর্তী যে স্তরটা উষ্ণতার ভিত্তিতে পাচ্ছি, সেই উষ্ণতার ভিত্তিতে আমরা প্রধানত 6টা ভাগে ভাগ করছি। সেই 6টা ভাগ কী কী? আমরা প্রথম স্তরটাকে বলছি ট্রপোস্ফিয়ার। তারপরের স্তরটাকে বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরের স্তরটাকে বলছি মেসোস্ফিয়ার। তারপরের স্তরটাকে বলছি আয়োনোস্ফিয়ার। তারপরের স্তরটাকে বলছি এক্সোস্ফিয়ার। এবং শেষ যে স্তরটা সেই স্তরটাকে আমরা বলছি ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ যে 6টা ভাগ আমরা করছি সেটাকে বলছি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার
এবং ম্যাগনেটোস্ফিয়ার। এইবারে আমরা এইটাই হচ্ছে উষ্ণতার ভিত্তিতে, অর্থাৎ এক একটা স্তরে উষ্ণতা কিন্তু এক এক রকম থাকে এবং সেই এক একটা স্তরের বৈশিষ্ট্যও কিন্তু এক এক রকম হয়ে থাকে। এইবার আমরা প্রতিটা স্তর একে একে দেখব। প্রথমেই আমরা যে স্তরটা দেখব সেইটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার এই স্তরটার বিস্তার মোটামুটি 0 থেকে 18 কিলোমিটার, কোথাও কোথাও 20 কিলোমিটারও বলা হয়। মোটামুটি আমরা এটাকেই ধরে নিচ্ছি ট্রোপোস্ফিয়ারের বিস্তার। এর বিস্তার কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়। আমাদের এই পৃথিবীকে মোটামুটি আমরা প্রধানত 3টে অংশে ভাগ করি। পৃথিবীর মাঝের যে অংশটা সেটাকে আমরা বলি নিরক্ষীয় অঞ্চল, তারপরের অংশটাকে বলি আমরা ক্রান্তীয় অঞ্চল, তারপরে যে অংশটা আমরা সেইটাকে বলছি মেরু অঞ্চল। এই ট্রোপোস্ফিয়ারের যে বিস্তার মেরু অঞ্চলে সব থেকে কম, মোটামুটি 3 কিলোমিটার। ক্রান্তীয় অঞ্চলে কিন্তু এর বিস্তার অনেকটা বৃদ্ধি পেয়ে প্রায় 12 থেকে 14 কিলোমিটার হয় এবং নিরক্ষীয় অঞ্চলে এর বিস্তার কিন্তু সর্বাধিক 18 কিলোমিটার হয়ে থাকে। অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের যে বিস্তার আমরা দেখতে পাই মেরু অঞ্চলে সব থেকে কম 3 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে 12 থেকে 14 কিলোমিটার হয় এবং নিরক্ষীয় অঞ্চলে কিন্তু এর বিস্তার সর্বাধিক হয়ে থাকে প্রায় 18 কিলোমিটার। এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠে থাকা সবথেকে নিচু স্তর। আমাদের বায়ুমণ্ডলে যা গ্যাস পাওয়া যায় প্রাপ্ত গ্যাসের 75%ই কিন্তু আমরা এই স্তরে পেয়ে থাকি এবং সেই কারণেই এই 75% গ্যাসই আমরা এখানে পাই বলে এই স্তরের ঘনত্ব কিন্তু সর্বাধিক। এই স্তরের ঘনত্বও সর্বাধিক হয়ে থাকে কারণ আমরা যা উপাদানে যে সমস্ত গ্যাস পাই তার ম্যাক্সিমামটাই আমরা ট্রোপোস্ফিয়ারে পেয়ে থাকি এবং আমাদের পৃথিবীর যে আমাদের বাস সেটা কিন্তু এই ট্রোপোস্ফিয়ার এই স্তরটার মধ্যেই থাকে। এই ট্রোপোস্ফিয়ারের পরবর্তী যে স্তর সেইটাকে বলছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং এই ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে স্তরটা সেই স্তরটাকে কিন্তু বলা হচ্ছে ট্রোপোপজ। ট্রোপোপজ, পজ শব্দের অর্থ থামা, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার এই স্তরটায় থেমে রয়েছে, অর্থাৎ তার আর উষ্ণতা বৃদ্ধিও হচ্ছে না আর কিন্তু উষ্ণতা কমছেও না। এই স্তরটায় সমস্ত বৈশিষ্ট্য কিন্তু এইখানেই থেমে রয়েছে। এই স্তরটাতে আমরা দেখতে পাই উষ্ণতা যত বৃদ্ধি হবে এই স্তরটায় আমরা কি দেখতে পাই যে উচ্চতা যত বৃদ্ধি হবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাও কমবে। তাপমাত্রা, অর্থাৎ এই স্তরে আমরা কি দেখতে পাই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কমছে। মোটামুটিভাবে যেটা দেখা গেছে প্রতি 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু তাপমাত্রা কমতে থাকে।
এরপরে আমরা যেটাকে যে স্তরটা পাচ্ছি সেই স্তরটাকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটাকে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরটাকে বলা হচ্ছে, আরেকটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই ঝড়, এই স্তরে যেহেতু বায়ুমণ্ডলে সব থেকে ঘন ঘন অংশ এবং জলীয় বাষ্প এই অঞ্চলটাতেই থাকে, সেই জন্যে ঝড় বৃষ্টি সমস্ত কিন্তু এই প্রথম স্তরেই হয়ে থাকে। এই সমস্ত প্রাকৃতিক ঘটনা আমরা প্রথম স্তরটাতেই দেখতে পাই। এইবারে আমরা যাচ্ছি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হচ্ছে শান্ত মণ্ডল, কারণ এই অঞ্চলে ঝড় বৃষ্টি কোনো কিছুই কিন্তু হয় না, সেই জন্য এই অঞ্চলটাকে শান্ত মণ্ডল বলা হয়। এই অঞ্চলে বিস্তার মোটামুটি 18 কিলোমিটার, অর্থাৎ এরপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত। এই স্তরটাতে কিন্তু 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত এই যে শান্তমণ্ডল, এই জায়গাটাতে অনেক সময় জেট বিমানগুলো এই অঞ্চল দিয়ে বিভিন্ন দূরে গন্তব্যের যে বিমানগুলো এই স্তরে যাতায়াত করে। শান্তমণ্ডল, তার কারণ এখানে ঝড় বৃষ্টি কোনো কিছুই হয় না, সেই জন্য এই অঞ্চলটাকে শান্তমণ্ডল বলা হচ্ছে। আর মেরু অঞ্চলের মধ্যে অ্যান্টার্কটিকাতে মুক্তি মেঘ দেখা যায়। এই স্তরে অ্যান্টার্কটিকাতে মুক্তি মেঘ দেখা যায়। মুক্তি মেঘ শীতকালে, অর্থাৎ এই স্তরে শীতকালে অ্যান্টার্কটিকাতে মুক্তি মেঘ দেখা যায়। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় মাদার অফ পার্ল ক্লাউড। মুক্তি মেঘ যেহেতু দেখা যাচ্ছে, সেই জন্য এই অঞ্চলে এই স্তরে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু আমরা মাদার অফ পার্ল ক্লাউড আমরা এই অঞ্চলে দেখতে পাই। ঠিক সেইভাবে যেভাবে আমাদের ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ যেরকম আমরা পেয়েছিলাম যে ট্রোপোপজ বলা হচ্ছে, ঠিক স্ট্র্যাটোস্ফিয়ারের যে পরবর্তী স্তর সেইটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের যে পরবর্তী স্তর সেইটাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক সেই রকম স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী যে অংশ এইটাকে বলা হচ্ছে মেসোপজ। এই মেসোস্ফিয়ারের বিস্তার মোটামুটি 80 কিলোমিটার থেকে এর উচ্চতা শুরু 500 কিলোমিটার পর্যন্ত। মেসোস্ফিয়ারের বিস্তার মোটামুটিভাবে 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এই স্তরে তাপমাত্রা কি হয়? এই স্তরের কিন্তু তাপমাত্রা সবথেকে কম হয়। এই স্তরে এসে তাপমাত্রা মোটামুটি -93 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কমতে থাকে। অর্থাৎ আমরা যেটা দেখতে পেলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা একটু একটু করে বেড়েছিল। প্রথমে ট্রোপোস্ফিয়ার তাপমাত্রা কম ছিল, তারপর স্ট্র্যাটোস্ফিয়ারে এসে তাপমাত্রা বাড়লো এবং পরবর্তীকালে মেসোস্ফিয়ারে এসে কিন্তু তাপমাত্রা আবার কমতে আরম্ভ করলো। তার মানে যদি আমরা এখানে একটা গ্রাফ করি, আমরা যদি এখানে একটা গ্রাফ করতে পারি তাপমাত্রার, তাহলে আমরা কি দেখব?
যদি আমরা এখানে একটা গ্রাফ করতে পারি, তাহলে ট্রোপোস্ফিয়ারে প্রথমে আমরা দেখব যে ট্রোপোস্ফিয়ার থেকে যত আমাদের উচ্চতায় যাচ্ছে তত প্রথমে তাপমাত্রা কিন্তু কমছে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে এসে তাপমাত্রা বাড়ছে এবং মেসোস্ফিয়ারে এসে কিন্তু তাপমাত্রা আরও কমছে এবং এইখানে কমে -93 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কিন্তু আমরা দেখতে পাই যে তাপমাত্রা কমছে। এই অঞ্চলটাতে কি হচ্ছে, এই মেসোস্ফিয়ারে এসে উল্কা ছাই হয়ে যাচ্ছে, বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে উল্কা কিন্তু এই জায়গাটাতে ছাই হয়ে যাচ্ছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ অংশ এবং মেসোস্ফিয়ারের যে অংশ, মধ্যবর্তী অংশ, এই জায়গাটাকে আমাদের বলা হচ্ছে মেসোপজ।